হতে পারে এখন আপনি এই ভিডিওটি দেখছেন মোবাইল, কম্পিউটার অথবা ল্যাপটপে। আবার বাসায় থাকা লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ ইত্যাদির মূল চালিকা শক্তি বিদ্যুৎ। আমাদের বাসাবাড়িতে বিদ্যুৎ আসে মূলত বিদ্যুৎ সাবস্টেশন থেকে, এবং সাবস্টেশনে বিদ্যুৎ আসে বড় বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে। বড় বড় বিদ্যুৎ প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন করা হয় নিউক্লিয়ার বিক্রিয়ায় প্রাপ্ত শক্তি, পানির স্রোত এবং বায়ু থেকে প্রাপ্ত শক্তিকে ব্যবহার করে, অথবা জ্বালানি পুড়িয়ে প্রাপ্ত তাপশক্তি হতে। বর্তমানে সারা বিশ্বেই দীর্ঘমেয়াদী বিদ্যুৎ সরবরাহের জন্য সুপরিচিত বিদ্যুৎ প্ল্যান্ট হলো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। আজকের ভিডিওতে এটি নিয়ে আলোচনা করা হবে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে জানতে হলে প্রথমেই আমাদের নিউক্লিয়ার বিক্রিয়া সম্পর্কে জানতে হবে। পৃথিবীতে আজ পর্যন্ত দুই ধরনের নিউক্লিয়ার বিক্রিয়া আবিষ্কার হয়েছে। একটি হলো নিউক্লিয়ার ফিশন এবং অন্যটি হলো নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে মূলত নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া সংঘটিত হয়। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া মূলত একটি পদার্থকে ভেঙে তা থেকে শক্তি নির্গত করা হয়। বিষয়টা ভালোভাবে বোঝার জন্য চলুন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মূল জ্বালানি ইউরেনিয়ামের ফিশন বিক্রিয়া দেখা যাক। ইউরেনিয়াম 235 একটি নিষ্ক্রিয় মৌল। এটির মধ্যে কোনো বিক্রিয়া সংঘটিত হয় না। তার মধ্যে একটি নিউট্রন আলাদাভাবে ঢুকিয়ে দেওয়া হয়, ফলে ইউরেনিয়াম 235 থেকে ইউরেনিয়াম 236-এ পরিণত হয়, যেটি একটি আনস্টেবল মৌল। এই ইউরেনিয়াম 236-কে স্বল্প গতির নিউট্রন দ্বারা আঘাত করলে সেটি বেরিলিয়াম এবং ক্রিপ্টন উৎপন্ন করে। পাশাপাশি পাওয়া যায় প্রচুর তাপশক্তি এবং 3টি নিউট্রন। এই 3টি নিউট্রনের গতি যদি কোনোভাবে কমিয়ে আবার ইউরেনিয়াম 236-কে আঘাত করা যায়, তাহলে এই বিক্রিয়াটি আবার সংঘটিত হবে, অর্থাৎ এই বিক্রিয়াটি চলতেই থাকবে, যাকে বলা হয় নিউক্লিয়ার চেইন বিক্রিয়া। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া হতে প্রাপ্ত শক্তিকে ব্যবহার করে মূলত বিদ্যুৎ উৎপাদন করা হয়। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মূল চালিকা শক্তি ইউরেনিয়াম। ইউরেনিয়াম 236-কে ফ্যাক্টরিতে প্যালেট আকারে সাজিয়ে ফিউল রড তৈরি করা হয়, যেটি নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া সংঘটিত করে। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে থাকে মূলত পানি। ফিশন বিক্রিয়া হতে উৎপন্ন তাপশক্তির বাইরে বের করে এনে হিট এক্সচেঞ্জারের মধ্যে প্রবেশ করানো হয়, যেটিতেও মূলত পানি থাকে। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, এই পানিকে গরম করার ফলে এটি বাষ্পে পরিণত হয় না কেন? আসলে এখানে পানিকে উচ্চ চাপে রাখা হয়। ঠিক যেমন গ্যাসের সিলিন্ডারে গ্যাসকে চাপ দিয়ে তরলে পরিণত করে রাখা হয়, এখানেও ঠিক একই বিষয়টি করা হয়। এই পানি তাপ গ্রহণ করে এবং বাষ্পে পরিণত হয়। প্রেসার কুকারে রান্না করার সময় আপনারা হয়তোবা দেখে থাকবেন, প্রেসার কুকারে থাকা পানি বাষ্প আকারে ছোট্ট একটি ছিদ্র দিয়ে খুবই হাই প্রেসারে বেরিয়ে যায়। হিট এক্সচেঞ্জারে মূলত এই থিওরিটাকেই কাজে লাগানো হয়। এখানে বাষ্পীয় পানির সাহায্যে একটি টারবাইন ঘোরানো হয়, এবং যে টারবাইনটি একটি জেনারেটরের সাথে যুক্ত থাকে, এবং এই জেনারেটরটি মূলত বিদ্যুৎ উৎপাদন করে থাকে। পাশাপাশি বাষ্পায়িত পানিকে কুলিং টাওয়ারের মাধ্যমে ঠান্ডা করে আবার হিট এক্সচেঞ্জারে দেওয়া হয়, এবং এই সার্কেলটি চলতে থাকে একটানা 8 থেকে 10 বছর বা তারও বেশি। কিন্তু কোনো কারণে যদি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে বন্ধ করার দরকার হয়, তাহলে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় প্রাপ্ত 3টি নিউট্রনকে শোষণ করে নিলেই এই বিক্রিয়াটি থেমে যাবে, অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটি বন্ধ হয়ে যাবে। এবং এই কাজটি করে থাকে কন্ট্রোল রড। এটি মূলত ফিশন বিক্রিয়ায় প্রাপ্ত নিউট্রন 3টিকে শোষণ করে নেয়। ফলশ্রুতিতে কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে যায়। এটির মাধ্যমেই মূলত একটি পাওয়ার প্ল্যান্টকে বন্ধ বা চালু করা হয়। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হতে কোনো রকম গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয় না, ফলে এটি পরিবেশের কোনো রকম ক্ষতি করে না। আবার এটি হতে বিদ্যুৎ উৎপাদন কোনো প্রাকৃতিক বিষয়ের উপর নির্ভর করে না। যেমন তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয় কয়লা থেকে। যদি কয়লার অভাব দেখা যায়, তাহলে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়। কয়লার অভাবে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, এরকম খবর আপনারা অহরহ শুনেছেন, এবং এখনও খবরের কাগজ খুললে এরকম খবর প্রতিনিয়তই সামনে আসছে। আবার জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন নির্ভর করে জলের স্রোতের ওপর। শুধু তাই নয়, বড় বড় টারবাইনে বিদ্যুৎ উৎপাদন নির্ভর করে বায়ুর প্রবাহের ওপর। যদি কোনো কারণে বায়ু প্রবাহ অথবা জলের স্রোত এর প্রবাহ কমে যায়, তাহলে জলবিদ্যুৎ কেন্দ্র এবং টারবাইন হতে কিন্তু বিদ্যুৎ উৎপাদন কমে যায়। কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন এরকম কোনো বিষয়ের ওপর নির্ভর করে না।
আর সবচেয়ে বড় বিষয় হলো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হতে একটানা 8 থেকে 10 বছর বা তারও বেশি সময় ধরে নন স্টপ বিদ্যুৎ উৎপাদন করা যায়। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে শুধু উপকারী দিক আছে তা নয়, প্রায় 8 থেকে 10 বছর সময় ধরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চলার পর এর মূল জ্বালানি ইউরেনিয়ামের শক্তি শেষ হয়ে যায়। এই ইউরেনিয়ামের বর্জ্য অনেক তেজস্ক্রিয় হয় এবং যেটিকে মেনটেন করা অনেক কষ্টসাধ্য এবং ব্যয়বহুল। কোথাও বড় বড় গর্ত খুঁড়ে এই বর্জ্যকে ফেলে রাখা হয়, কোথাও বা সমুদ্রের তলদেশে, আবার কোথাও গাছ ভরা বন জঙ্গলের মাঝে এই বর্জ্যকে হাজার হাজার বছর ধরে ফেলে রাখা হয় এদের তেজস্ক্রিয়তা কমানোর জন্য। আবার কোনো কারণে যদি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কোনো দুর্ঘটনা হয় তাহলে তার একমাত্র পরিণতি হবে মৃত্যু। এর উৎকৃষ্ট উদাহরণ হলো 1986 সালে রাশিয়ার চেরনোবিলের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনা, যেটিতে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। আমাদের সমাজে অনেকেরই ভুল ধারণা রয়েছে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কোনো সমস্যা হলে সেটি পারমাণবিক বোমার মতো ফেটে যাবে, কিন্তু বাস্তবে তা হয় না। কারণ পারমাণবিক বোমার মধ্যে যে ইউরেনিয়াম ব্যবহার করা হয় সেটি মূলত 90% পিওর থাকে, কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে ইউরেনিয়াম ব্যবহার করা হয় সেটি সাধারণত 20% পিওর থাকে। তাই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কোনো রকম সমস্যা হলে এটি যে পারমাণবিক বোমার মতো ফেটে যাবে তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন মানব ইতিহাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার। ভবিষ্যতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এর মূল জ্বালানি শক্তি হিসেবে ইউরেনিয়ামের পরিবর্তে থোরিয়াম ব্যবহার করা হবে এবং এর নিরাপত্তার দিক থেকেও উন্নত হবে আরও বেশি। পাশাপাশি ভবিষ্যতে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন অনেকটাই কমে আসবে। বর্তমানে আমার হাতে একটি লাইট দেখা যাচ্ছে, যেটি কিনা সাধারণ কোনো লাইট না। এটি মূলত ব্যবহার করা হয় মাছের অ্যাকোরিয়ামে। আপনাদের অনেকের বাসাবাড়িতে হয়তোবা অ্যাকোরিয়াম আছে, অথবা অনেকেই কেনার চিন্তা ভাবনা করছেন। অ্যাকোরিয়ামের সৌন্দর্যতা বৃদ্ধির জন্য মূলত এরকম লাইট ব্যবহার করা হয়। তো বাজারে বেশিরভাগ অ্যাকোরিয়ামে সাধারণ এলইডি লাইটগুলো ব্যবহার করা হয়। তবে আমার হাতে থাকা এই এলইডি লাইটটি কিন্তু বিভিন্ন কালারের, অর্থাৎ এটিকে আপনারা RGB বলতে পারেন। পাশাপাশি এই এলইডি লাইটের একটি বিশেষত্ব হলো এটি কিন্তু ওয়াটার প্রুফ, অর্থাৎ এটি কিন্তু আপনারা পানির ভিতরেও চালাতে পারবেন। এই লাইটটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে অবশ্যই চ্যানেলে থাকা এই ভিডিওটি দেখে আসতে পারেন।